হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আর আজকের টপিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর এটি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, যেটি লিখেছেন জন কিটস। এ নাম তো শোনাই হোগা না, ইংরেজি সাহিত্য নিয়ে পড়বো আর জন কিটসের নাম শুনবো না, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, তিনি তার সাহিত্য সম্ভার দিয়ে ইংরেজি সাহিত্যে তিনি এমন ছাপ ফেলে গেছেন। Heard melodies are sweet, but those unheard are sweeter. Touch has a memory. The poetry of earth is never dead. I want a brighter word than bright. Beauty is truth, truth beauty, that is all. Ye know on earth, and all ye need to know. এগুলো তারই সৃষ্টির সব অনন্য উপাদান। তার লেখা বেশ কিছু কাব্যগ্রন্থ হলো এন্ডিমিয়ন, হাইপেরিয়ন, ওড টু নাইটেঙ্গেল, ওড টু গ্রেসিয়ান আর্ন, ওড টু অটম। আমাদের এই যে পাঠ্য দ্য পোয়েট্রি অফ আর্থ, তিনি এটি লিখেছিলেন 30 ডিসেম্বর 1816 খ্রিস্টাব্দে। যদিও প্রথমে এর নাম ছিল অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। তো স্টুডেন্টস, এবার আমরা জানবো এই কবিতার স্ট্রাকচার সম্বন্ধে। দেখো, যেহেতু এখানে মোট 40 লাইন্স রয়েছে, আর আমরা জানি যে 40 লাইন্সের যে কবিতা, যেখানে একটা ফিক্সড রাইম স্কিম আছে, তাকে বলা হয় সনেট। তাহলে সনেট কী জিনিস না, এই সনেট ইজ এ 40 লাইন্স পোয়েম ইউজিং আয়াম্বিক পেন্টিমিটার অ্যান্ড কন্টেনিং এ ফিক্সড রাইম স্কিম। অর্থাৎ যেখানে 40 লাইন্স থাকবে, যেখানে আয়াম্বিক পেন্টিমিটার ইউজ হবে এবং যেখানে একটা ফিক্সড রাইম স্কিম থাকবে, তা হচ্ছে সনেট। তো আমরা জানি সনেট মূলত দুই প্রকার, এক হচ্ছে পেত্রার্চান সনেট বা ইতালিয়ান সনেট, এবং দুই হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। তো যেহেতু জানি আমরা যে পেত্রার্চান সনেটের প্রথম যে 8 লাইন তার নাম হচ্ছে অক্টেভ পার্ট, এবং যে পরের 6 লাইন তাকে বলা হয় সেস্টেট পার্ট। তো দেখো, এবার আমরা দেখব যে এই কবিতার যে রাইম স্কিমটা কেমনভাবে আমরা করব। দেখো, কবিতার যে শেষের যে ওয়ার্ড আছে ডেড, একে যদি আমরা এ বলি, তাহলে কিন্তু দেখবে এর যে পরের ওয়ার্ড যেহেতু এর সঙ্গে মিলছে না, তাই কিন্তু বি হবে। আবার দেখো, সানের সঙ্গে রানের মিল হচ্ছে, তাই রানকেও আমরা বি করব। এবার দেখো যে ডেডের সঙ্গে মিডের মিল আছে, ডেড মিড, তাই এও কিন্তু এ হবে। তাহলে কী বললাম, ডেড মিড যেহেতু মিল আছে, তাই ডেড হলো এ, ঠিক একই রকমভাবে মিড হলো এ। যেহেতু ডেডের সঙ্গে সানের কোনো মিল নেই, তাই সান হলো বি, আবার সানের সঙ্গে মিল আছে রানের, তাই রান ওখানে বি হয়েছে। পরিবার দেখবো আমরা, দেওয়া আছে লিড, তাহলে ডেড মিড লিড, যেহেতু মিল যেখানেতে, তাহলে এখানে কিন্তু এটা আবার এ হবে। পরিবার দেখো, ডান দেওয়া আছে, তাহলে সান রান ডান যেহেতু মিলছে, তাই ডান এখানে হয়ে যাবে আবার বি। দেখো, ডানের সঙ্গে ফানের মিল আছে, তাই ফানও হবে বি। পরে পাচ্ছি আমরা উইড, তাহলে ডেড মিড লিড উইড, তাহলে এখানে এটা হবে এ। তাহলে আমরা ফার্স্ট যে 8 লাইন পেলাম, সেখানে পেলাম ছন্দটা এ বিবি এ, এ বিবি এ। এবার নেক্সট আমার 6 লাইন্স দেখবো, যাকে বলা হয় সেস্টেড পার্ট। দেখো যে নেভার, লক্ষ্য করে দেখো যে নেভার সঙ্গে কারো কোনো মিল নেই, অর্থাৎ না মিল আছে ডেডের, মিড লিড উইডের সঙ্গে কোনো মিল নেই যেহেতু, তাই আমরা বলতে পারি না যেটা এ হবে। আবার দেখো, যেহেতু সানের সঙ্গে রান বা ডান ফানে কোনো মিল নেই নেভার সঙ্গে, তাই কিন্তু এটা বি হবে না, অতএব ধরে নেবোকে আমরা সি হিসাবে। পরে এবার দেখো ফ্রস্ট, লক্ষ্য করে দেখো ফ্রস্ট সঙ্গে কিন্তু আবার কারো মিল নেই, তাহলে ফ্রস্টকে ধরবো আমরা ডি। পরে এবারে থ্রিলস, এর সঙ্গে কারো মিল নেই, তাই একে ধরবো আমরা ই। এবার দেখো, এর সঙ্গে মিল আছে এভারের, নেভার এভার, যদি মিল পাচ্ছি আমরা, তাই এটা হয়ে যাবে ঘুরে আবার সি। পরে আসছে ফার্স্ট সঙ্গে মিল পাচ্ছি আমরা লস্টের, তাই লস্ট হবে ডি। আর সিলসের সঙ্গে মিল আছে আমাদের হিলসের, তাই হিলসও হবে ই। তাহলে কী পেলাম আমরা, এ বিবি এ, এ বিবি এ, সিডিই সিডিই। এটা হচ্ছে এই কবিতার আমাদের রাইম স্কিম। তো এবারে আমরা মূল কবিতায় ফিরে যাচ্ছি। দেখো, কবিতার শিরোনাম রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অর্থাৎ ভার্স, বা বলতে পারি আমরা যে রিদমিক এক্সপ্রেশন অফ ফিলিংস।
পোয়েট্রি সংজ্ঞায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো এই কবিতা দেখব আমরা, যেখানে পোয়েট্রি বলতে কবি এখানে বুঝিয়েছেন মিউজিককে, অর্থাৎ সুরকে। দেখো ফার্স্ট লাইন কী দেখা হয়েছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর যে সুর, পৃথিবীর যে কবিতা, তার কোনো মৃত্যু নেই। হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট, ফেন্ট অর্থাৎ এক্সস্টেড, টায়ার্ড, অর্থাৎ যখন ক্লান্ত হয়ে পড়ে, যখন তারা মূর্ছা যায়, কী জন্যে না উইথ দ্য হট সান, মানে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের ফলে। তাহলে কি বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর যে সুর, পৃথিবীর যে কবিতা, তার কোনো মৃত্যু নেই, অর্থাৎ এটা কিন্তু স্পন্টেনিয়াস হয়েই যাবে, এটা কন্টিনিউয়াস চলেই যাবে। হোয়েন অল দ্য বার্ডস, যখন সমস্ত পাখিরা আর ফেন্ট, যখন তারা প্রায় অজ্ঞান হবাহ অবস্থায় পৌঁছে যায়, যখন তারা প্রায় ক্লান্ত হয়ে পড়ে বলতে পারি আমরা, উইথ দ্য হট সান, প্রচণ্ড উত্তাপের ফলেতে। অ্যান্ড হাইড, যখন তারা লুকিয়ে পড়ে, হাইড অর্থাৎ লুকিয়ে পড়া, কনসিল করা, বা হোয়েন দে টেক শেল্টার ইন কুলিং ট্রিজ, গাছের শীতল ছায়ার তলায়। তাহলে কী বলছে, যখন পাখিরা প্রচণ্ড উত্তাপের ফলে প্রায় ক্লান্ত হয়ে পড়ে, তখন তারা কী করে না অ্যান্ড হাইড, তখন তারা লুকিয়ে পড়ে, দে টেক শেল্টার ইন কুলিং ট্রিজ, গাছের শীতল ছায়ার নিচেতে। তখন কি হয়, এ ভয়েস উইল রান, তখন কিন্তু একটা কণ্ঠস্বর ভেসে ওঠে। ফ্রম হেজ টু হেজ, এক ঝোপ থেকে অন্য ঝোপ পর্যন্ত। অ্যাবাউট দ্য নিউ মন মিড, কত পর্যন্ত না সদ্য ছাঁটা, নিউ মন মিনস সদ্য ছাঁটা, নিউলি ট্রিমড, ফ্রেশলি কাট বলতে পারি আমরা। তাহলে সদ্য ছাঁটা মিড অর্থাৎ মিডো বা তৃণভূমি পর্যন্ত। তাহলে ফার্স্ট আর বলি, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, তখন কি হয়, তখন একটা কণ্ঠস্বর ভেসে ওঠে, ভেসে বেড়ায়, শোনা যায় এক ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মনমেড, কোথায় না সদ্য ছাঁটা বা সদ্য কাটা তৃণভূমি পর্যন্ত। তাহলে এখানে কী বলছে, কবি এখানে বলছেন যে যখন প্রকৃতির এজেন্ট বার্ডস, পাখিরা যখন ক্লান্ত হয়ে পড়ছে প্রচণ্ড উত্তাপের ফলে, তখন কি পৃথিবীর গান বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। তখন কি হবে, তখন কিন্তু আরও একজন এজেন্ট সে চলে আসবে সেই সুরকে কন্টিনিউয়াস করার জন্য। সে যেখানে বলেছে যে দ্যাট ইজ দ্য গ্রাসোফার, এবং এখন কি আসছে, এখন আসছে ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, কী করছে সেখানে, সেখানে মুখ্য ভূমিকা গ্রহণ করছে, সেখানে তার কাঁধেতে সব দায়িত্ব গ্রহণ করে নিচ্ছে। কি করার না এই সুরটাকে বহন করার। তাহলে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, দেখো এখানে লেখা রয়েছে যে সামার লাক্সারি মানে কি, গ্রীষ্মের বিলাসিতাই, অর্থাৎ যে গ্রীষ্মের উত্তাপের ফলেতে পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা মূর্ছা যায় অবস্থা হয়ে যাচ্ছে, সেই গ্রীষ্মে কিন্তু বিলাসিতাই বলছে, অর্থাৎ সেই গ্রীষ্মের অ্যাবান্ডান্সেতে, গ্রীষ্মের প্রাচুর্যতে সে কিন্তু এখানে আনন্দ করে বেড়াচ্ছে। অর্থাৎ যে গ্রীষ্মের উত্তাপেতে পাখিরা ক্লান্ত হচ্ছে, সেখানে কিন্তু সে আনন্দ করে বেড়াচ্ছে, এটা তোমাদের বুঝতে হবে। দেখি বলছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ তার যে আনন্দর কোনো শেষ নেই। তাহলে হি হ্যাজ নেভার ডান, অর্থাৎ হিজ জয়েজ নেভার কাম টু অ্যান এন্ড, তার যে আনন্দ তার কোনো শেষ হয় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কি বলছে যে ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন সে ক্লান্ত হয়ে পড়ে আনন্দ করতে করতে। কবি কিন্তু এখানে একবারও বলছেন না যে সে ক্লান্ত হয়ে পড়ছে প্রখর উত্তাপের ফলে, কবি এখানে বলছেন যে যখন সে ক্লান্ত হয়ে পড়ে আনন্দ করতে করতে, অর্থাৎ যখন প্রচণ্ড সে আনন্দ করছে, যখন সে আনন্দ করতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ছে, হি রেস্ট, তখন সে বিশ্রাম নেয়, অ্যাট ইজ প্রচণ্ড আরামের সহিত, বিনিথ সাম প্লিজেন্ট উইড, উইড অর্থাৎ আগাছা, পানা বলতে পারি আমরা। তাহলে হি রেস্ট অ্যাট ইজ, তখন কী হয়, তখন সে বিশ্রাম নেয়, কোথায় না বিনিথ সাম প্লিজেন্ট উইড, কিছু মনোরম আগাছার তলায়। তাহলে ফার্স্ট কী পেলাম, ফার্স্ট এখানে এটাই পেলাম আমরা এই 8 লাইনের মধ্যে, যে এখানে কবি বুঝিয়েছেন যে পৃথিবীর যে সুর, পৃথিবীর যে গান, তার কিন্তু কোনো শেষ নেই, অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু সুর চলেই যাবে। যখন প্রচণ্ড উত্তাপের ফলে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ছে, তখন কি পৃথিবীর সুর থেমে যাবে? না, থামবে না। তখন কি এগিয়ে আসছে, তখন এগিয়ে আসছে ঘাস ফড়িং, সে তার সুর দিয়ে পৃথিবীর যে সুরকে আবার ভরে তুলছে। এবার আমরা দেখব নেক্সট 6 লাইন্সকে। দেখো কি বলছে শেষের পার্টটাতে, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর যে সুর ইজ সিজিং নেভার, এর কোনো বিরাম নেই।
সিজিং অর্থাৎ এন্ডিং, অর্থাৎ এর কোনো শেষ নেই। অন এ লোন উইন্টার ইভিনিং, কোনো এক শীতের নির্জন সন্ধ্যায়। হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার হ্যাজ রট, রট অর্থাৎ ক্রিয়েটেড, যখন সৃষ্টি করে, তাহলে হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার কী করে না হ্যাজ রট এ সাইলেন্স, একটা নিস্তব্ধ পরিস্থিতি সৃষ্টি করে। ফ্রম দ্য স্টোভ, তখন কি হয়, তখন স্টোভের পাশ থেকে, অর্থাৎ বলতে পারি আমরা যে তখন ফায়ার প্লেস, যেখানে আগুন জ্বলে, অর্থাৎ জানি আমরা শীতকালীন যে দেশগুলি রয়েছে সেখানে প্রত্যেক বাড়ির মধ্যে ফায়ার প্লেস রাখা হয়, অর্থাৎ সেখানে আগুন জ্বালানো হয় তাপ পোয়ানোর জন্য। তাহলে কি বলছে যে ফ্রম দ্য স্টোভ, সেই আগুনের পাশ থেকে দেয়ার শ্রিলস, শ্রিলস অর্থাৎ একটা তীক্ষ্ণ চিৎকার, তাহলে দেয়ার শ্রিলস মানে কি, সেখান থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে আসে। দ্য ক্রিকেট সং, তা কি, তা হচ্ছে ঝিঝি পোকার যে গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং কবি বলছেন কি এই ঝিঝি পোকার যে কণ্ঠস্বরেতে এতটাই তীক্ষ্ণতা রয়েছে যে আরও বেশি যেন ওয়ার্মথ ইনক্রিজ করছে, যেন উষ্ণতাকে বাড়িয়ে তুলছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজনেস, ড্রাউজনেস অর্থাৎ যে অর্ধ ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ হাফ জেগে রয়েছে বা অর্ধ জেগে রয়েছে এবং অর্ধ সে ঘুমিয়ে রয়েছে, তা হচ্ছে ড্রাউজিনেস। হাফ লস্ট, তা কী বলছে যে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং একজনের মনে হচ্ছে যে কি যে অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে, তার মনে হচ্ছে দ্য গ্রাসোফার অ্যামং সাম গ্রাসি হিলস, হয়তো কোনো একটা ঘাস ফড়িং ডাকছে কোনো ঘাসময় পাহাড়ি অঞ্চল থেকে। দেখো আমরা জানি কিন্তু যে ঘাস ফড়িং ও কিন্তু গ্রীষ্মকালকে রিপ্রেজেন্ট করে এবং উইন্টারকে রিপ্রেজেন্ট করছে এখানে ক্রিকেটটা। তাহলে কেন আমরা এখানে ক্রিকেটের মাধ্যম দিয়ে কেন এখানে আমরা গ্রাসোফারকে টেনে নিয়ে আসছি, কারণ এটাই বলছে যে ক্রিকেটের সেই সংটা এতটাই তীব্র বা তীক্ষ্ণ যে সেই যে আগুন জ্বলছে তার পাশ থেকে যখন শব্দটা বেরিয়ে আসছে তার শব্দ কিন্তু আরও বেশি গরম সৃষ্টি করছে। তাই বলছে যে যে লোকটি এখন হাফ লস্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ কি যখন সে এখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে তার জন্য মনে হচ্ছে যে কোনো এক ঘাস ফড়িং ডাকছে, যেহেতু ঘাস ফড়িং সামারকে রিপ্রেজেন্ট করে তাই যখন এই ক্রিকেট ডাকছে তারা মনে হচ্ছে কি যে হয়তো কোনো ঘাস ফড়িং ডাকছে। তো দেখো কবি এই কবিতার মাধ্যম দিয়ে তিনি এটাই বলতে চেয়েছেন যে পৃথিবীর যে সুর বা সঙ্গীত তার কোনো বিরাম নেই, তার কোনো শেষ নেই। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে প্রকৃতি বা পৃথিবী তার গাছপালার পাতার শব্দের মাধ্যম দিয়েই হোক বা নদীর জলের কলতান দিয়েই হোক বা পাখির আওয়াজ দিয়েই হোক অথবা নানান রকম যে প্রকৃতির যে অঙ্গ রয়েছে সেটা কোনো প্রাণী তার মাধ্যম দিয়ে হোক না কেন, পৃথিবীর যে সুর তা কিন্তু বয়েই চলবে, কোনো শেষ হবে না। কবি এই কবিতায় বলেছেন যে এখানে তিনি মোট 3টে এজেন্ট নিয়ে এসছেন, এক হচ্ছে পাখি, 2 হচ্ছে ঘাস ফড়িং, 3 হচ্ছে ঝিঝি পোকা। তো কবি বলেছেন যে যখন পাখিরা ক্লান্ত হয়ে পড়ে গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপেতে তখন কি পৃথিবীর সুর থেমে যাবে? না, থামবে না। থামবে না কেন? তখন প্রকৃতির অন্য একটা এজেন্ট, একটা তুচ্ছ প্রাণী ঘাস ফড়িং, তখন সে এগিয়ে আসছে এই সুরকে তুলে নিয়ে যাওয়ার জন্য। সে তার দায়িত্ব পুরো কাঁধে নিয়ে নিয়েছে এবং কবি বলছেন যে যে গ্রীষ্মের উত্তাপেতে পাখিরা ক্লান্ত হয়ে উঠছে সে কিন্তু সেই গ্রীষ্মের প্রাচুর্যে সে আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে। এবং কবি এটাও বলছেন যে সে যখন সে ক্লান্ত হয় আনন্দ করতে করতে, কখনো তিনি একবারও বলছেন না যে সে ক্লান্ত হচ্ছে এই সূর্যের প্রচণ্ড উত্তাপের ফলে, সে ক্লান্ত হচ্ছে আনন্দ করতে করতে। তখন সে কী করে? তখন সে হালকা বিশ্রাম নিয়ে নেয়, আবার সে প্রথম থেকেই আবার তার সুর সৃষ্টি করে। ঠিক একই রকমভাবে আমরা দেখলাম যখন শীতকাল আসে তখন কি হয়, যখন সমস্ত পাখিরা যখন হয়তো লুকিয়ে পড়ে প্রচণ্ড ঠান্ডার জন্য, তখন কি হয়, তখন ঝিঝি পোকা ডেকে ওঠে। অর্থাৎ যখন তুষারপাতের ফলে যখন চারিদিকে পরিবেশ নিস্তব্ধ হয়ে ওঠে তখন কি গান পুরো বন্ধ হয়ে যাবে? না, তখনও গান বন্ধ হবে না, তখন এগিয়ে আসবে ঝিঝি পোকা। এবং কবি বলছেন যে তার সেই কণ্ঠের এমন তীব্রতা যে সেটা কি, সেটা এমন ওয়ার্মথ ইনক্রিজ করছে, এমন গরম বা উষ্ণতা সৃষ্টি করছে যে একজন ব্যক্তি
যে তন্দ্রাচ্ছন্ন অবস্থা রয়েছে তার যেন মনে হচ্ছে যে কোনো একটা ঘাস ফড়িং ডাকছে কোনো একটা পাহাড়ি অঞ্চল থেকে, ঘাসময় পাহাড়ি অঞ্চল থেকে। তো আজকের কবিতা আমাদের এই পর্যন্তই। এই কবিতা সম্পর্কে যদি কোনো তোমরা এমসিকিউ নোটস চাও তবে অবশ্যই আমাদের অ্যাপ LRNR গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং ব্যবহার করো। ধন্যবাদ।